বলিউড यानी গ্ল্যামার ওয়ার্ল্ড। যুগ যুগ ধরে মানুষ এই গ্ল্যামারের পেছনে দৌড়াচ্ছে। অর্থ, সম্পদ, প্রতিপত্তি, ক্ষমতা সব পাওয়া যায় এই বলিউডে। হ্যাঁ, তবে সবাই কি সফল হতে পারে? আবার কেউ কেউ আছে সফলতা পেয়েও ধরে রাখতে পারে না। 1960 দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন ভিনি। তিনি কিন্তু একটি সিনেমার মাধ্যমে সফলতা অর্জন করেছিলেন। তারপর কি হলো জানতে ভিডিওটি পুরো দেখুন। নমস্কার, আমি বর্ণালী। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একজন সুপারস্টার হিরোইনকে, ভিমিকে একটি পার্টিতে সঙ্গীত পরিচালক রবি আবিষ্কার করেছিলেন। তার কমনীয় ব্যক্তিত্ব এবং অসাধারণ সৌন্দর্য প্রথম দর্শনেই তাকে পাগল করে দিয়েছিলেন। তিনি সোজা তাকে নিয়ে আসেন বি.আর. চোপড়ার কাছে এবং বি.আর. চোপড়াও তাকে প্রথম দর্শনেই মুগ্ধ হন। তিনি সুনীল দত্তের বিপরীতে তাকে অভিনয় করবার সুযোগ করে দেন। হামরাজ চলচ্চিত্রের মাধ্যমে ভিনির প্রথম আত্মপ্রকাশ হয়েছিল। ছবিটি বক্স অফিসে দারুণভাবে সাড়া ফেলেছিল। একটি বই করেই ভিমি বিশাল খ্যাতি অর্জন করেছিলেন। ভিমির কেরিয়ার যখন ঊর্ধ্বগগনে, তখন তিনি বলিউডে প্রবেশ করার আগেই শিল্পপতির ছেলে শিব আগরওয়ালকে বিয়ে করেছিলেন। এই দম্পতির একটি কন্যা ও একটি পুত্র ছিল। ভিমি প্রথম ছবিতে দারুণ সাফল্য লাভ করেছিলেন। এর ফলে তার আশেপাশে পরিচালকদের ভিড় লেগে গেল। সবাই তাকে কাজে নেওয়ার জন্য উদ্যোগী হলেন। এই ভিমির পরিবার यानी ভিমির শ্বশুর বাড়ি কিন্তু চায়নি ভিমি অভিনয় জগতে আসুক। কিন্তু ভিমি সেই শ্বশুরবাড়ির কারোর কথাই শোনেননি। তিনি তার স্বামীকে নিয়ে আলাদা একটি ফ্ল্যাটে উঠে আসেন। প্রথম দিকটা ভালো থাকলেও স্বামীর সঙ্গে তার দিনরাত ঝগড়াঝাটি লেগেই থাকত। শোনা যায় তার স্বামী তাকে মানসিক এবং শারীরিক নির্যাতনও করত। এবার স্বামীর সঙ্গে তার ঝগড়া যখন তুঙ্গে, তখন তার স্বামী ঠিক করল তিনি ভিনিকে ছেড়ে আলাদাভাবে তার বাবা মায়ের কাছেই চলে যাবেন এবং সেই মতন তিনি তার সন্তানদের নিয়ে আলাদাভাবে চলে গেলেন। যত দ্রুত ভিনি সফলতা অর্জন করেছিলেন, ঠিক তত দ্রুতই তিনি পতনের মুখোমুখি হন। হামরাজ ছবির পর তিনি আরও কয়েকটি ছবিতে কাজ করেছিলেন, কিন্তু সেই সব ছবিগুলি বক্স অফিসে তেমনভাবে সাড়া ফেলতে পারেনি। এমনকি পরিচালক বি.আর. চোপড়া, যিনি প্রথম দর্শনে ভিমিকে পছন্দ করেছিলেন এবং তার বইতে তাকে অভিনয় করার সুযোগ করে দিয়েছিলেন, পরের দিকে তিনি তার কোনো বইতেই আর ভিনিকে নেননি। এদিকে 3টে বই ফ্লপ হওয়ার পর ভিমি আর কোথাও কাজ পাচ্ছিল না। ভিনির মেজাজও খারাপ হচ্ছিল। স্বামীর থেকে আলাদা হওয়ার পর ভিমির সঙ্গে যে ব্যক্তি জোকের মতন লেগে গিয়েছিল, তিনি ছিলেন একজন দালাল, যার নাম ছিল জলি। এই জলিকে আমরা জ্যোতিষীরা হলে কি বলতো, তারা হয়তো বলতো রাহু বলে তাকে চিহ্নিত করত। রাহু যেমন আস্তে আস্তে সব কিছু গ্রাস করে, ঠিক এই জলিও ভিনির সমস্ত কিছু আস্তে আস্তে গ্রাস করছিল। ভিনি তখন জলির প্রেমে পাগল।
শোনা যায় ভিমির একটি টেক্সটাইল ছিল, কিন্তু অনেকগুলো বই ফ্লপ হওয়া এবং কাজ না পাওয়ার দরুন সেই টেক্সটাইলটাকেও তাকে বিক্রি করতে হয়েছিল এই জলির কথা মতন। জলি একদিন ভিনিকে বোঝালো, ওয়েল ডার্লিং, ওই যে টেক্সটাইলটা তোমার আছে না, ওটা তুমি বেচে দাও বরঞ্চ। এখন পয়সা কুড়ির অভাব আছে, কিন্তু পরে তোমার হাতে প্রচুর কাজ হবে। আর ওই যে ম্যানেজার ব্যাটা যাকে তুমি বিশ্বাস করছো, বুঝেছো ডার্লিং, ও ব্যাটা সব পয়সা লুট করছে, তোমাকে একটুখানি পয়সা দেখাচ্ছে। তার চেয়ে বরঞ্চ ব্যাটার ছেলেকে বিক্রি করে দাও, এখন তুমি ভালো দাম পাচ্ছ ডার্লিং। পরে তুমি আর বিক্রি করতে পারবে না, পরে তোমার হাতে শুধু লেমন জুস আসবে। তুমি একজন সুপারস্টার নায়িকা, তোমার পক্ষে কি এইসব কাজ করা সম্ভব? তুমি বরঞ্চ সময় থাকতে থাকতে ওই টেক্সটাইলটা বিক্রি করে দাও। এদিকে তার কথা মতো টেক্সটাইল বিক্রি করে দেয়, নামমাত্র দামে খারাপতর হতে থাকছিল। সমস্ত পরিচালকরাই তাকে ফিরিয়ে দিচ্ছিল। গুড্ডি ছবিতে তিনি ক্যামিও হিসেবে কাজও করেছিলেন। 1968 দশকে তিনি আব্রু করেন, কিন্তু সেই ছবিও সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে। অথচ ভিনি ছিলেন 1960 দশকের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। ঠিক সেই সময় জলি একটি কাজের প্রস্তাব নিয়ে আসে তার কাছে, কিন্তু তার একটা শর্ত ছিল। ডার্লিং, কাজ তো তোমার হবে, তুমি একটা বইতে নায়িকা হিসেবেই কাজ করবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ওই পরিচালক ব্যাটার সঙ্গে একটা রাত, জাস্ট একটা রাত তোমাকে একটু থাকতে হবে, ব্যাস। এইটা কোনো ব্যাপার না। আমাদের সোসাইটিতে এইসব পেটি সেন্টিমেন্টাল নিয়ে কিন্তু নায়িকা হওয়া যায় না ডার্লিং। আর আমি তো আছি, আমি তোমাকে এত ভালোবাসি, তোমার সব কিছুতে আমি আছি। তুমি রাজি হয়ে যাও, এটা একটা সুপারহিট ছবি হবে, তুমি রাজি হয়ে যাও। ভিমি জলিকে অফুরন্ত বিশ্বাস করেছিল এবং তিনি তার কথায় রাজিও হয়ে গিয়েছিলেন। সুন্দরী, শিক্ষিত, ভদ্রবাড়ির মেয়ে ছিলেন ভিনি। পাঞ্জাবি শিখ পরিবারে তার জন্ম। তিনি মুম্বাইয়ে সোফিয়া কলেজ থেকে মনোবিজ্ঞান ডিগ্রি নিয়ে শনাক্ত হয়েছিলেন। তিনি একজন প্রশিক্ষিত গায়িকাও ছিলেন। শোনা যায় অল ইন্ডিয়া রেডিওতে শিশুদের অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতেন এবং সেইখানেই তার সঙ্গে সঙ্গীত পরিচালক রবির দেখা হয়েছিল। কিন্তু আর্থিক পরিস্থিতি ভিনির এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে জলির প্রপোজালে তিনি রাজি হয়ে যান। এই রাজি হওয়াটাই ভিনির জীবনের প্রথম পদক্ষেপ, যা তাকে নিচে নামিয়ে নিতে সাহায্য করল। তারপর আর কি, ভিমি পর পর নামতে থাকে। এরপর তার ঠিকানা হয়ে দাঁড়ায় পতিতালয়। এই সময় ভিনি খুব মদে আসক্ত হয়ে পড়েন। পরিবার পরিজন তো তাকে আগেই ত্যাগ করেছিল, এবার তার শরীরও তাকে ত্যাগ করতে চাইল। মাত্র 34 বছর বয়সে, মানে 22 আগস্ট 1977 সালে ভিনির মৃত্যু হয়। মৃত্যুর সময় তার পাশে কেউই ছিল না, এমনকি জলিও নয়। একটি ভ্যান গাড়িতে কাপড়ে মুড়িয়ে তার মৃতদেহকে নিয়ে যাওয়া হয়েছিল, যেমন করে কোনো লাওয়ারিশ মানুষের মৃতদেহ নিয়ে যাওয়া হয়। ভিনির পরিবারেও কেউ জানে না ভিনুর মৃত্যুর খবর, এমনকি জনসমক্ষেও তার মৃত্যুর খবর প্রচার করা হয়নি। শেষ হল বলিউড অভিনেত্রী ভিনির জীবন কাহিনী। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সঙ্গে জুড়ে থাকবেন।